স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি নীলিমা জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। সিন্ডিকেটে জিম্মি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির বিনামূল্যের পাঠ্য বই ছাপানোর কার্যক্রম। এবার প্রায় 40 কোটি বই ছাপাতে এনসিটিবির প্রচলিত দরের চেয়ে একজোট হয়ে ছাপাখানার মালিকরা বেশি দর দেয়ায় সরকারের গচ্চা যাচ্ছে প্রায় 600 কোটি টাকা। এনসিটিবি বলছে এবার টেন্ডারের সময় না থাকার সুযোগ নিয়েছে সিন্ডিকেট চক্র। চলতি বছর প্রথম থেকে তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে প্রতি ফরমা কাগজ ছাপানোর প্রাক্কলিত দর দেয়া হয়েছে 2 টাকা 61 পয়সা, কিন্তু প্রেস মালিকরা সর্বনিম্ন দর দিয়েছেন 3 টাকা 65 পয়সা। একইভাবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে 3 টাকা 11 পয়সার বিপরীতে 3 টাকা 48 পয়সা এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে ফরমা প্রতি 2 টাকা 47 পয়সার বিপরীতে 3 টাকা দর দিয়েছেন ছাপাখানার মালিকরা। এই হিসেবে চলতি বছর এনসিটিবির প্রাক্কলিত দরের চেয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইয়ে 20.01%, ষষ্ঠ শ্রেণীর মাধ্যমিকের বইয়ে 21.23% এবং দাখিল ও কারিগরিতে 19.83% বেশি দর দিয়ে কাজ নিয়েছেন ছাপাখানার মালিকরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে, কাজ পেতে আগে প্রাক্কলিত দরের চেয়ে কম দর দেওয়ার প্রতিযোগিতা থাকলেও এবার প্রেস মালিকরা একজোট হয়ে দিয়েছেন বাড়তি দর, ফলে বাধ্য হয়ে বেশি দরেই পাঠ্য বই ছাপাতে হচ্ছে, যাতে কমপক্ষে 600 কোটি টাকা গচ্ছা যাচ্ছে সরকারের। এই প্যাটার্নটা দেখলেই বোঝা যায় যে তাদের মধ্যে একটা জোট হয়েছে। তারা এই রিটেন্ডার করার অপশন নাই, এটা জেনে বুঝেই তারা এইভাবে বাজার দর মানে আমাদের প্রাক্কলিত দরের চেয়ে বেশি, অনেক বেশি করেছে। হয়তো বাজার 1-2% হয়তো বেশি থাকতে পারে, কিন্তু সেটাকে তারা 19-20 পর্যন্ত নিয়ে গেছে। তো এটা খুবই দুঃখজনক বলে আমি মনে করি। এনসিটিবির চেয়ারম্যান জানান, প্রেস মালিকদের এই সিন্ডিকেট ভাঙতে না পারলে সামনে আসতে পারে আরও কঠিন সময়। 1,30,000 টাকার উপরে কিন্তু মেট্রিক টন কোনো কাগজ নাই। 1,40,42 ধরেও আমরা টেন্ডার প্রাক্কলন করেছিলাম, কিন্তু দেখা গেল তার চেয়েও বেশি তারা কোট করেছে, সেটা 1,56,000 হয়ে যাচ্ছে। এই সিন্ডিকেট শক্তিশালী বটেই, এখান থেকে বেরিয়ে আসার জন্য আমার মনে হয় সরকার এই ব্যাপারে ভাবছে। সিন্ডিকেট ভাঙতে বই ছাপানোর বিকল্প উৎসও খুঁজছে এনসিটিবি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক উগ্রতা ঠেকাতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। এছাড়া ইস্কন নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি। ব্যক্তির দায়ে প্রতিষ্ঠানের উপর দেবে না সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে এসব কথা জানান সরকারের 2 উপদেষ্টা। সংস্কার দৃশ্যমান হলে নির্বাচন দেয়া হবে বলেও জানান তারা। সারা দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, সাম্প্রদায়িক উত্তেজনা এবং নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর চাপ, এসব কিছুই উঠে আসে ব্রিফিংয়ে। প্রশ্নের উত্তরে সরকারের 2 উপদেষ্টা জানান, ইসকন বা কোনো দল নিষিদ্ধ করা নিয়ে আলোচনা হয়নি। মাজার ভাঙা সহ যে কোনো সাম্প্রদায়িক উত্তেজনার বিষয়ে সতর্ক রয়েছে সরকার। এক ধরনের সামগ্রিক ঐক্য এবং বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার্থে, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কিভাবে এই পরিস্থিতি সামাল দেওয়া যায় এবং যে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এবং উগ্রতা কিভাবে রুখে দেওয়া যায়, উন্মত্ততা কিভাবে রুখে দেওয়া যায়, এই সম্বন্ধে সকলের সহযোগিতা মোহাম্মদ ইউনূস কামনা করেছেন। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। জানানো হয়, সংস্কার দৃশ্যমান হবার পরেই হবে নির্বাচন। আমরাও বারবার বলছি নির্বাচনে যাব, এটা তো যেতেই হবে আমাদেরকে, এটা তো আমাদের কাজ। একই সাথে তাদের পক্ষ থেকে সংস্কারের জন্য কিন্তু সমর্থন দেয়া হচ্ছে। এখন তাদের পক্ষ থেকে কখনো কখনো বলা হচ্ছে একটা সময় দিয়ে দেওয়ার জন্য, সেই সময়টার ব্যাপারে আসলে আমরা অবস্থান নিতে পারছি না। এই জন্য যে আমরা সংস্কার প্রস্তাব কি আসবে, সংস্কার করতে কতটুকু সময় লাগবে, এটা না জেনে তো নির্বাচনের সময়টা বলে দেওয়া যাচ্ছে না। তো বারবারই বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিরাপত্তার বিষয়ে সরকার জোর দিচ্ছে বলেও জানান উপদেষ্টারা। আমরা সত্যিকার অর্থে সম্প্রীতিটা স্থাপন করে দেব। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
শুধু ইসকন নয়, জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা কারা ধ্বংস করতে চায় তাদেরকে চিহ্নিত করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এটার মোকাবেলা করতে হবে। শুধু ইসকন না, আমরা বলেছি জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এই সংস্কারগুলো করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত। ইসকনের বিষয়টি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতীয় গণমাধ্যমগুলো অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির যে চেষ্টা করছে তা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তরুণদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেবে। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। এতে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। এই সকল অংশীজনদের মধ্যে দিয়ে এ সময় তারা দেশের বর্তমান অস্থিরতায় উদ্বেগ জানিয়ে বলেন, চট্টগ্রামে আইনজীবীকে হত্যা ইস্যুতে নানা রকমের উস্কানির পরও অসাধারণ সংযম দেখিয়েছে জনগণ। পাশাপাশি সব সমস্যা সমাধানে দ্রুত নির্বাচনের দাবি তোলেন তারা। এগুলো হচ্ছে অনৈক্য তৈরি করা, বিভাজন তৈরি করা, প্রশ্ন তৈরি করা। সরকার ব্যর্থ হোক, অকার্যকর হোক, সরকার যদি ধসে পড়ে তাহলে পুরনো এজেন্ডাগুলো নতুন করে আবার কিন্তু আনা যায়। যে জায়গায় আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে সেই জায়গায় কারা যাচ্ছে? কেউ তো যাচ্ছে। এই যাওয়ার পরবর্তী রেজাল্ট কি হবে এটা বোঝার জন্য নিশ্চিতভাবে রাজনৈতিক দলগুলোকে লায়াবল করতে হবে টু দি পিপল রাইট নাও। কেউ কেউ বলছে সংস্কার শেষ না করে আমরা যাব না এবং জাতির জন্য এটাই হলো শেষ সুযোগ। যারা এই কথা বলে, বিনয়ের সঙ্গে আমি বলতে চাই, তারা জনতার শক্তির উপরে ইমানদার নয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, পতিত সরকারের দোসররা পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি আমার তরুণ ভাইদেরকে বিশেষ করে আহ্বান জানাবো, এই দায়িত্বটাকে দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে। আমরা এমন কিছু করব না, এমন কোন হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাব। অত্যন্ত আপনার পরিকল্পিতভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ, তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে। তিনি আরও বলেন, ইসকনের বিষয়টি একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত, আর ফ্যাসিবাদীদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রয়োজন দ্রুত নির্বাচন। ইসকনের ব্যাপারে আপনারা কি করছেন, এই প্রশ্নটা অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায়। সেই অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে, এখন আবার নতুন করে আবার সেই অবস্থা তৈরি করতে চায়। এটা আমাদেরকে সজাগ থাকতে হবে, আর আমরা সেখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। পতিত সরকারকে সুযোগ করে দেয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার, সমাজ নির্মাণ করা দরকার, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি যুবদল নেতা সেলিম মাহফুজ মিল্টনকে গ্রেপ্তার করেছে সেনা সদস্যরা। বৃহস্পতিবার রাতে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। এর আগে বুধবার গোপন তথ্যের ভিত্তিতে দর্শনা এলাকায় অভিযান চালিয়ে মিল্টনকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি সহ 10টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার সেলিম মাহফুজ মিল্টন দর্শনা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরা কারবারি, অবৈধ অস্ত্র, অগ্নিসংযোগ সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 22,500 কোটি টাকা ছাপিয়ে 6টি দুর্বল ব্যাংককে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানিয়েছেন, এক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে গ্রাহকের স্বার্থ। প্রয়োজনে তাদের জন্য সবই করবে কেন্দ্রীয় ব্যাংক। বলেন, গ্রাহকের আমানতের টাকা শতভাগ নিরাপদ। তবে ব্যাংক টাকা ফেরত দিতে ব্যর্থ হলে তা পূরণে হাত বাড়াবে কেন্দ্রীয় ব্যাংক। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের ব্যাংকিং খাতের দুরবস্থার চিত্র উঠে আসে। সংকট সমাধানে দুর্বল ব্যাংকগুলোকে সবল করার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক।
এরই অংশ হিসেবে ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক সহ ৬টি ব্যাংককে ২২,৫০০ কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়। আশা করা হচ্ছে রবিবার থেকে এসব ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা। ২২,০০০ কোটি টাকার উপর আমরা দিয়েছি, প্রয়োজনে আরও দেওয়া যাবে। যে কারণেই অস্থিরতা সৃষ্টি হোক না কেন, আমরা সেটাকে পুরোপুরিভাবে ট্যাকেল করব। কিন্তু ডিপোজিটরকে আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের টাকা আপনারা যে ব্যাংকেই রেখে থাকেন সেখানেই সেটা নিরাপদ থাকবে। সংবাদ সম্মেলনে গভর্নর আরও জানান, টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সাময়িক সরে এসেছে বাংলাদেশ ব্যাংক, যা দ্রুতই বাজার থেকে তুলে নেওয়া হবে। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। আমরা এই টাকাটা আবার তুলে ফেলবো আমাদের বন্ড ইস্যু করার মাধ্যমে। তিনি জানান, ব্যাংকিং ব্যবস্থা সহজীকরণ করতে কেন্দ্রীয় ব্যাংক তার নীতিতে অটল থাকবে, প্রয়োজনে খেলাপি ঋণের বিরুদ্ধেও কঠোর হবে। এখনো তো সব চিত্রটা আসে নাই, আমরা আরো ৬ মাস পরে ওই চূড়ায় যেতে পারবো, মানে আমাদের বিপদের মানে কতখানি খারাপের চূড়া সেখানে যাব। তারপরে আমরা সেখান থেকে কিভাবে নামতে পারবো সেই চেষ্টাটা আপনারা হয়তো দেখবেন ক্রমান্বয়ে। বাংলাদেশের ব্যাংকিং খাতের দুরবস্থার জন্য এস আলমকে দুষছেন তিনি। আইনি প্রক্রিয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান গভর্নর। যদি আমাকে কেউ চাপ দেয় আমি এই চাকরি ছেড়ে চলে যাব, কিন্তু আমি কম্প্রোমাইজ করব না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলার মধ্যযুগীয় মুসলিম স্থাপত্য শিল্পের অনন্য নিদর্শন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। সুলতানি আমলের কারুকার্য ও নয়নাভিরাম টেরাকোটায় চোখ আটকায় যে কোনো দর্শনার্থীর, কুড়িয়েছে বিশ্ব ঐতিহ্যের মর্যাদাও। ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীতে পীর খানজাহান আলী ঐতিহ্যবাহী এই মসজিদটি নির্মাণ করেন। পোড়ামাটির লালচে ইটের দেয়ালে মোড়ানো সুলতানি আমলের নিদর্শন বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। চার প্রান্তে ৪টি মিনার আর উত্তর ও দক্ষিণ প্রাচীরে আলো বাতাসের জন্য আছে খিলানাকৃতির দরজা। ভেতরে শোভা পাচ্ছে সুলতানি আমলের কারুকার্য ও নয়নাভিরাম টেরাকোটা। মধ্যযুগীয় এমন শৈল্পিক স্থাপত্য কীর্তি ইতোমধ্যে কুড়িয়েছে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা। প্রতিদিন দূরদূরান্ত থেকে দেখতে আসেন পর্যটকরা। ধারণা করা হয় পঞ্চদশ শতাব্দীতে হযরত উলুগ খানজাহান আলী নান্দনিক এই মসজিদটি নির্মাণ করেন। এই দরজা থেকে প্রবেশ করতেন এবং প্রবেশ করে এখানে যিনি নামাজ কালাম আদায় করতেন এবং শাসন কার্য পরিচালনা করতেন। এখানে গরমের সময় ঠান্ডা থাকে এবং শীতের সময় এখানে গরম থাকে। খানজাহান রহমাতুল্লাহ ৩৬০টি মসজিদ সহ ৩৬০টি দিঘি এবং অসংখ্য পুরাকীর্তি উনি এখানে এস্টাবলিশ করেছিলেন। এই জন্যই বাগেরহাটের এই শহরটিকে বলা হয় মসজিদের শহর এবং ১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজে অন্তর্ভুক্ত করে। ১৬০ ফুট দৈর্ঘ্য ও ১০৪ ফুট প্রস্থের সুবিশাল এই মসজিদটির গম্বুজ সংখ্যা ৮১টি। এসব গম্বুজ দাঁড়িয়ে আছে ৬০টি স্তম্ভের উপর। দক্ষিণ পূর্ব কোণের মিনার দিয়ে ছাদে উঠতে রাখা আছে সিঁড়ি, এর নাম রৌশন কোঠা। উত্তর পূর্ব কোণের মিনার দিয়ে উপরে ওঠা সিঁড়ির নাম দেওয়া হয়েছে আন্দার কোঠা। ৬০ গম্বুজ নামকরণ নিয়ে আছে নানা জনশ্রুতি। ছাদের উপর সারিবদ্ধ গম্বুজ থাকায় ছাদ গম্বুজ থেকে ৬০ গম্বুজ নাম ধারণ করেছে। কারো মতে গম্বুজগুলো ৬০টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে বলে ফার্সি শব্দ সোয়াস্তু খাম্বুজ থেকে লোকমুখে ৬০ গম্বুজ হয়ে উঠেছে। ডিবিসি নিউজ ডেস্ক। বাড়ির আঙিনায় শীতকালীন নানা সবজির চারা আবাদ করে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার কুমারখালীর প্রান্তিক কৃষক মাসুদ রানা। ইউটিউবে অনুপ্রাণিত হয়ে এ খাত থেকে মাসে এখন তার আয় লাখ টাকারও বেশি। ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, টমেটো সহ নানা জাতের বীজের সমারোহ তার বাড়ির আঙিনাকে করেছে সুশোভিত। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মহিষাখোলা গ্রামের মাসুদ রানা চাকুরি ছেড়ে ইউটিউব দেখে বাড়ির আঙিনায় শুরু করেছেন শীতকালীন নানা সবজির চারা উৎপাদন। বীজ পরিচর্যা সহ ৬ শতাংশ জমিতে ৩০,০০০ চারা উৎপাদনে তার খরচ হয়েছে প্রায় ২ লাখ টাকা, যেখানে শোভা পাচ্ছে শীতকালীন হরেক রকমের সবজির চারা। ইউটিউবেতে অ্যাগ্রোয়ান নামের একটা প্রতিষ্ঠানের প্রতিবেদনমূলক তথ্য পাই ওখান থেকে, যে কৃষিতেও সফল হওয়া যায়। ওইখান থেকে আমার কিউরিসিটি জাগলো যে আসলে কৃষিতে কীভাবে সফল হওয়া যায়। তারপরে আমি 10 কাঠা জমি নিয়ে শুরু করি।
আধুনিক পদ্ধতিতে মালচিং সিস্টেমে চাষবাস। তার মতে সনাতন পদ্ধতির চেয়ে আধুনিক পদ্ধতির চাষাবাদে লাভের পরিমাণ বেশি। মোট 30,000 চারা এই মাসে আমার বিক্রি হয়েছে এবং এটা খরচ হয়েছে উৎপাদন করতে 2 লক্ষ টাকা মতন। সর্বমোট বিক্রি হবে প্রায় 4 লক্ষ টাকা সব মিলে এবং লাভ হবে, আমি আশা করতেছি 2 লক্ষ টাকা লাভ হবে। এদিকে মাসুদকে অনুসরণ করে আধুনিক এ বিপ্লবে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয়দের অনেকে। মাসুদ ভাই এখান থেকে চারা দেয়, বীজ দেয়, তো ওনার দেখা দেখি অনেকেই নিচে, তাদের দেখা দেখি আমি শুরু করতে যাচ্ছি। এই জায়গা থেকে বীজ নিয়ে আমরা আর কি রোপণ শুরু করব। অ্যাগ্রো 1 এর ডিলারশিপ নিয়ে উচ্চ ফলনশীল জাতের চারা উৎপাদনে এবং বিপণনে সহযোগিতা করা হচ্ছে বলে জানায় উপজেলা কৃষি অফিস। আমাদের যে টেকনিক্যাল যে সাপোর্ট সেগুলো অব্যাহত আছে। আমরা আশা করি তিনি যদি আমাদের সাথে কোঅপারেট করেন, আমরা তার যে এই চারা উৎপাদনের যে সার্বিক যে সহযোগিতা আমরা করতে পারবো। প্রয়োজনে মাসুদকে আগামীর পথে এগিয়ে নিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে দপ্তরগুলো রয়েছে সেখান থেকে আমরা সহজ শর্তে তার জন্য ঋণের ব্যবস্থাটি করব, যেন উনি এই কার্যক্রমকে আরও বেশি বেগবান করতে পারেন এবং অন্যান্যরা যেন আগ্রহী হয়। ডিভিসি নিউজ ডেস্ক। অস্ট্রেলিয়ায় বার্ষিক পুনর্মিলনী উদযাপন করেছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। পার্থ শহরের গ্যারি হল্যান্ড কমিউনিটি সেন্টারে এই আয়োজনে একত্রিত হয়েছিলেন বুয়েটের সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা। বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছেন বুয়েটের শিক্ষার্থীরা, ছড়াচ্ছেন সৃষ্টিশীলতার দীপ্তি। অস্ট্রেলিয়াও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি দেশটির পার্থ শহরে এক ছাদের নিচে জড়ো হন বুয়েটিয়ানরা। পুনর্মিলনী সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত হন তাদের পরিবারের সদস্যরাও। অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনে যোগ দেন বুয়েটিয়ানদের সন্তানরাও। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা একত্রিত হওয়ার একটা সুযোগ পাই এবং আমাদের মধ্যে যে বন্ডিং, একই ইউনিভার্সিটির ছাত্রছাত্রী হিসাবে সেই বন্ডিংটা আসলে গড়ে ওঠে। বাংলাদেশে যেমন আমরা ছিলাম, আমরা করতাম সমস্ত জুনিয়র সিনিয়র মিলে একসাথে বিভিন্ন অনুষ্ঠান করতাম, সেরকম মনে হচ্ছে। বুয়েটের অ্যালামনাই সদস্যরা তাদের মিলন মেলা উদযাপন করেন কেক কাটার মধ্য দিয়ে। তার মধ্যে একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশ তৈরি হয় এবং একজন আরেকজনকে চিনার ফলে আমাদের নেটওয়ার্কিংটা বেড়ে যাচ্ছে। ওভারঅল আমার খুবই ভালো লাগছে। সংগঠনের সভাপতির বক্তৃতার মাধ্যমে শেষ হয় পুনর্মিলনীর আয়োজন। ডিভিসি নিউজ ডেস্ক। ঢাকার জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হলো নাটক খোয়াবনামা। প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন মোহাম্মদ শওকত হোসেন সজীব। এটি নাট্য সংগঠন প্রাচ্য নাটের 37তম প্রযোজনা। দেশভাগের গল্প নিয়ে আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস খোয়াবনামা। উত্তরের জনজীবনের বিচিত্র এই গল্পের নাট্যরূপ দিয়েছেন শওকত হোসেন সজীব। ঔপনিবেশিক শাসনের বিদায় বেলায় তেভাগা আন্দোলন, হিন্দু মুসলিম দাঙ্গা, রাজনৈতিক সামন্ত শাসন সহ জনজীবনের সবই আছে এ নাটকে। আর তাই ক্ষণিকের জন্য হলেও দর্শকরা ফিরে যান 20 শতকের মাঝামাঝি সময়ে। প্রাচ্যনাট্যের এমন পরিবেশনায় উচ্ছ্বসিত সবাই। খুবই ভালো লেগেছে। সবচেয়ে অসাধারণ ব্যাপার ছিল হচ্ছে কি এখনকার সমাজে যে একটা ডিভিশন চলছে, এটার ইট ওয়াজ সাচ আ গুড রিফ্লেকশন অফ ইট আর কি। জীবনে এই প্রথম আমি এই মঞ্চ নাটক দেখলাম, খুবই ভালো লাগছে। আসলে এক্সপেক্টেড ছিল না, আমি এরকম কখনো ড্রামাতে আসি নাই, সো এসে খুব ভালো লাগছে। আয়োজকরা বলছেন, ইতিহাস ও শিল্পের কাছে দায়বদ্ধতা থেকেই নিজেদের স্বকীয়তা অক্ষুণ্ণ রেখেই তাদের এই পরিবেশনা। শিল্পের প্রতি যে আমাদের যে দায়বদ্ধতা, প্রাচ্যনাট এবং আমরা প্রাচ্যনাটের সবাই, আমরা সেই জায়গা থেকে আসলে যে কোনো মঞ্চের সাথে থাকা এবং সেটা আমরা আসলে প্রাচ্যনাট সবসময় চেষ্টা করে যাবে। আমরা পুরাটাই একদম আখতারুজ্জামান ইলিয়াস যা মানে উনি যেভাবে এটাকে বর্ণনা করেছেন আমরা সম্পূর্ণ সেটা সাথেই গেছি। আলাদা করে ইতিহাস লেখার কিছু নেই। মানুষের সম্পর্ক যেভাবে
ভাঙছে গড়ছে, উনি যেভাবে দেখিয়েছে সেভাবেই দেখানো হয়েছে। নতুন প্রজন্মের মাঝে শেকড়ের ভিত শক্ত করতে আবহমান বাংলার ইতিহাস ও ঐতিহ্যের চেতনায় নিয়মিত এমন নাটক চান দর্শকরা। আতিক মেজবা লগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। নতুন ক্ষেপণাস্ত্র ওরেশনিক মিসাইল ব্যবহার করে কিয়েভের ডিসিশন মেকিং সেন্টারগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে ইউক্রেনের শহর ডিনিপ্রোতে হামলা চালাতে ওরেশনিক মিসাইল ব্যবহার করা হয়। এদিকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেন জুড়ে অন্তত 10 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের চালানো হামলার জবাবে হামলা চালানো হয়েছে বলে জানান রুশ প্রেসিডেন্ট। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।